আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। দুর্নীতি যারা করবে, সে এমপি হোক মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি। ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপরে শুনলাম সিএনজির চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। যদি এমপিও হয় তারপরেও যেন ছাড় দেওয়া না হয়, দুর্নীতিবাজদের ধরে ফেলা হয়, এরকমটি কথা বললেন এমপি কাজী কেরামত আলী। জি বন্ধুরা, এরকমটি বলেন। এখন বেশের সুবর্ণের পর প্রত্যেকটা নেতা কর্মী যেন এগিয়ে আসতেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এবং তিনি বলেন এখানে যদি এমপিও হয়ে থাকে, আমাদের সংসদ সদস্য হয়ে থাকে, তারপরে যেন তাকে ছাড় দেওয়া না হয়। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিও শুনলে অবাক হবেন, তিনি আরো কিছু তথ্য দিলেন। ব্যাংক থেকে টাকা লোন করে তারা বাইরের দেশে পাচার করে দেয়, এই ব্যাপারটি নিয়েও মুখ খুললেন। এবারে এক ব্যারিস্টার সুমন কথা বলতেছেন না, সংসদের মধ্যে যেন প্রত্যেক জনেই ব্যারিস্টার সুমন হয়ে উঠছেন। চলুন আমরা আজকে কাজী কেরামত আলীর আজকে চরম লেভেলের কিছু কথা বললেন সংসদের মধ্যে দাঁড়িয়ে, সেই কথাগুলো একটু শুনে আসি। ঋণ নিয়ে টাকা দিচ্ছে না, তাদেরকে নাম লিস্ট করে অন্তত সেই টাকাগুলি কিন্তু আদায় করা উচিত। আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। দুর্নীতি যারা করবে, সে এমপি হোক মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ 24-25 অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন এই মহান সংসদে। এই বাজেট সম্পর্কে আমি বলতে চাই, আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, এবং 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল যারা সদস্য যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতীয় 4 নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার মরহুম পিতা বঙ্গবন্ধু মারা যাওয়ার 2 দিন পরে, অর্থাৎ 18ই আগস্টে বেলা 1টার সময় আমার বাবাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। আমার মরহুম পিতা 1962 এবং 70-এর মাননীয় সংসদ সদস্য ছিলেন, সে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমার এলাকার জনগণের প্রতি আমি নির্বাচিত করে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট দিলেই বাজেটকে নিয়ে কত মানুষের সমালোচনা, বিশেষ করে সিডিপি সহ যারা আমি বিটিভিতে দেখি, নিউজে দেখি যে ওনারা সমালোচনা করেন বাজেট নিয়ে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে না, তাদেরকে নাম লিস্ট করে অন্তত সেই টাকাগুলি কিন্তু আদায় করা উচিত। আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। এই দিকটা অন্তত মাননীয় অর্থমন্ত্রীকে অন্তত দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি। মাদকের কারণে সারা বাংলাদেশে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমি বলবো, আমরা সকলে চাই যে মাদক মুক্ত বাংলাদেশ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আজকে এই মহান সংসদের সকল মন্ত্রণালয়ে যদি কেউ দুর্নীতি করে, মাননীয় প্রধানমন্ত্রী জিহাদ হিসাবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই দুর্নীতি যারা করবে, সে এমপি হোক মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে বিশ্বাস করি আমি। সেই জন্য আমার নির্বাচনী এলাকায়, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কিছু কথা বলবো যে এখানে আমাদের জরুরি ভিত্তিতে একটা মেডিকেল কলেজ করা প্রয়োজন এবং অর্থনৈতিক অঞ্চল করা প্রয়োজন। আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় সমস্যা নদী শাসন। যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি। ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপরে শুনলাম সিএনজির চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। পার্লামেন্ট হিসাবে প্রথম কাজ কিন্তু আমার, যে ফান্ডটা আমাকে অ্যালোকেট করা হবে সেটি আপনি সুষ্ঠু বন্টন করবেন। এইটা আপনি কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে পারলে আপনি এমপি হিসাবে সফল হবেন বলে আমি মনে করি। একটা হচ্ছে গিয়ে আপনি ফান্ডের কোথাও হাত দিবেন না নিজে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্নভাবে যারা ঘিরে রাখে, আপনার লোক বলে যারা বিবেচিত হয়, তারা যেন কোনোভাবে আপনার পাওয়ার অ্যাবিউজ করতে না পারে। আর 3 হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি রাখা। ইন্ডাস্ট্রি বাড়ার সাথে সাথে পরিবেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়।
তো এইখানে আমার অনেকগুলা কাজ আছে। পরিবেশকে আগে প্রথমে তো আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমার আগে যিনি ছিলেন, পরিবেশ নিয়ে উনি কোনোভাবে কাউকে ডেকেছেন অথবা উনি কোনো একটা কাজ করেছেন আমার জানা নাই, হয়তো করতেও পারেন, আমার জানা নাই, বা এরকম কেউ জানে এরকম জানা নাই। আমার একটা বিশ্বাস, যেহেতু আমি এই লন্ডন থেকে বা ইউকে থেকে আমার পড়াশোনা, আমি আমেরিকাতে গিয়ে দেখেছি সবকিছু, আমার একটা বিশ্বাস যে, যেমন আমাদের একটা এখানে একটা কোম্পানি আছে খুব মানে দুর্গন্ধ ছড়ায়, একটা এলাকা আছে, কয়েকবার কমপ্লেন আসছে আমার কাছে, ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি আছে। জি। এটা একটা জানি আমি, একটা ইন্ডাস্ট্রি এর মধ্যে বন্ধ করা হয়েছে, এটা আমি কিন্তু এমপি হওয়ার আগেই জেনেছি। কিন্তু তারপরে আমার কাছে খবর আছে যে একটা বন্ধ হয়েছে, আরেকটা বন্ধ হওয়ার জন্য আন্দোলন চলতেছে। তো সুতরাং আমি এমপি হিসাবে কি গ্যারান্টি দিতে পারি? প্রথম গ্যারান্টি দিতে পারি যে আমাকে কেনা যাবে না, ম্যানেজ করা যাবে না। আমি কিন্তু তার মানে এই না যে আমি কাউকে বলবো যে তোমার কোম্পানি বন্ধ করো, আমি কারো ব্যবসাতে ক্ষতি করতে চাই না, কিন্তু আমি একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করতে চাই যে আপনি পরিবেশ ক্ষতি করবেন না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমার এলাকায় বিজনেস করতেছেন, অবশ্যই আপনাকে সকল ধরনের সুবিধা দেওয়া বা প্রোটেকশন দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার আপনি এই সুবিধা নিয়ে আবার আমার এলাকার মানুষকে ক্ষতি করবেন পরিবেশের, এটাও আবার ব্যালেন্স করা আমার এমপি হিসাবে। আপনার ব্যবসা করার সুযোগ থাকবে, কিন্তু নৈতিকভাবে যাতে এবং পরিবেশ- যতটুকু সম্ভব জি। আপনাকে নিয়ে এসে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। যেমন ধরেন গত পরশুদিন আমি একটা খবর পেয়েছি যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপরে শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম যে বন্ধ হয়ে গেছে কারণ কি? আমি তো কাউকে কোনো কিছু বলি নাই। যে বলে না, ওরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যারিস্টারকে ম্যানেজ করা যাবে না, এখন আপাতত এগুলা বন্ধ রাখেন। এটা কে? মানে যারা এইগুলা নিতেন, নাম তো নাই, মানে এদের মধ্যে কারা ছিলেন? মানে যারা ছিলেন, আমাকে একজন বলল যে ভাই এখন তো আর এইসব নেওয়া নেই, একেবারে সব। মানে বিষয়টা আমি তখন খেয়াল করলাম যে এমপি সাহেব যদি নৈতিকভাবে একটা ওভারঅল পারসেপশন মানুষের থাকে যে এমপি সাহেবকে ম্যানেজ করা যাবে না, তাইলে হয় কি আপনার আর তার সাথে আলোচনা করা লাগে না। আপনার যে ক্যারেক্টার মানুষদের সামনে আছে, এইটা যদি ওভারঅল আপনি একটা ক্যারেক্টার সেট না, করতে আপনি পারেন। বলছিলেন যে সিএনজির বিষয়টা বন্ধ হয়েছে, আপনাকে ম্যানেজ করা যাবে না, কিন্তু আপনি তো এমন শক্তিশালী নয় যে আপনাকেই শুধু ম্যানেজ করতে না, হবে। বিষয়টা আছে কি এমপি এমন একটা জায়গায় থাকেন, হয় এমপি ম্যানেজ হইতে হয়, নাহলে এমপির মানুষকে ম্যানেজ করতে হয়। তাহলে আপনার মানুষ ম্যানেজ হয়ে গেল। আমার মানুষ ম্যানেজ, এরা জানে যে আমি তৃণমূল থেকে উঠে আসছি। তো এক সেকেন্ড হচ্ছে আমি হঠাৎ করে কিন্তু এলাকায় যাইনি, না, আপনি আমি থানা- হঠাৎ করে থানা- nomination থানা পেয়ে- পুলিশ আপনি কিভাবে ঠিক আমি করবেন? বলছি আপনাকে, আমি যদি ভাগবাটোয়ারাতে আমি অথবা আমার লোক যদি অংশগ্রহণ করে, তাহলে আর কোনো অসুবিধা থাকে না। হুম। আর যদি কোনো কারণে আপনি যদি এমপি সাহেবকে যদি কোনো না কোনো ভাবে যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভেন যে কোনো কারোর জন্য। না, প্রশাসন। আমি বললাম তো এমপি সাহেব তো প্রশাসনিক একটা জায়গায় থাকেন উনি, জি, জি। উনাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে সবাই নরমাল, মানে আপনি যেভাবে চাইবেন আপনাকে হয় আপনাকে ম্যানেজ আপনাকে ওসি সাহেবরা বা ইউনো সাহেবরা ফোন করেছেন? না। এখন আমার সাথে আজকে মনে হয় আমার একজন আমার এলাকার ইউনো সাহেবের সাথে কথা হয়, এই প্রথম কথা হইল। কিসের পরে হয়তো আমি আগামী সপ্তাহে আমার মিটিং আছে বৃহস্পতিবারে, আমি বলছি যে আপনাদের সাথে আমি বসতে চাই, যেহেতু আমি নতুন, আপনাদের কাছ থেকে আমার শেখার আছে অনেক কিছু, যে যেহেতু আমরা একসাথে কাজ করব। ওসি সাহেব যোগাযোগ করেন? না, ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমার, কবে কথা হয়েছে? এই যে মনে হয় গতকালকে মনে হয় কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। উনি, আমি বলছি যে দেখেন আপনি, মানে আমি যেটা প্রথমেই বলছি যে নির্বাচন সংক্রান্তে আমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়। দেশের সুমনের মতো এভাবে যদি সবাই প্রতিবাদী হয়ে যায়, তাহলে সংসদের মধ্যে আর দুর্নীতিবাজার থাকতে পারবে না, অটোমেটিকলি সেখান থেকে চলে যাবে এবং আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ আশা করেছিলেন, সেই বাংলাদেশ হয়ে উঠবে। এখন ফাটাকেষ্ট যেন প্রত্যেকটা জায়গায় হয়ে উঠতেছে। সমাজের ভিউয়ার্স, আজকের এই বক্তব্যটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টস জানিয়ে দেবেন। ব্যারিস্টার সুমন ভাইয়ের পরেই এরাও যেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, কথা বলতেছে, এই ব্যাপারটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।